বৈযোগচিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ পড়ে শোনাব রমেশচন্দ্র সেনের গল্প প্রেত। উদয়ডাঙ্গা একেবারেই খালি হইয়া গেল। একে একে চলিয়া গেল প্রায় ২৫টা পরিবার। প্রথমে মাধাই তিলি, দেবু ঘোষ, তারপর নন্দনাগরীর ছেলেরা, প্রভাত শাহ, বদি বাগদি, অশ্বিনী তাঁতি। যেসব পরিবার কোনো রকমে এখনও টিকিয়া আছে, তারাই বা আর কদিন। ভিক্ষা করিতে যারা শহরে গিয়াছে, তারা সকলেই গৃহস্থ। এই সেদিন পর্যন্ত কারো কারো অবস্থা ভালোই ছিল। ছিল ক্ষেত খামার, গাছপালা, গরু বাছুর, ঘর সংসার সবই। যারা গরিব, তাদেরও মানুষ হিসেবে একটা মর্যাদা ছিল। পরের গরু রাখিয়া, জমি চষিয়া, মাথার ঘাম পায়ে ফেলিয়া দিন গুজরান করিত। ছেলেমেয়ের মুখে দুটি অন্ন তুলিয়া দিত। সেই সব মানুষের দল অভাবের বন্যায় আজ স্রোতের মুখে তৃণের মতো ভাসিয়া গেল। বদির বোন গলায় দড়ি দিল, ন্যাড়া জেল হইল। মধুর পিসি জেলা শহরে গিয়া পতিতার খাতায় নাম লিখাইল। প্রকৃতি ও মানুষে মিলিয়া মানুষের এই দুর্দশা করিয়াছে। একদিকে ঝড়ঝঞ্ঝা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, আর একদিকে মানুষের লোভ ও অত্যাচার, দুর্নীতি ও অব্যবস্থা। বন্যায় ঘরবাড়ি জমিজমা সব ধুইয়া মুছিয়া গেল। লোভ চোরবাজারে সৃষ্টি করিল। ঘুষের টাকা শাসনযন্ত্রকে কলুষিত করল। ধনবান চাহিল দুর্বলের রক্ত। শুধু উদয়ডাঙ্গা নয়, কুমুদগাছি, সোনাজুলি, বসন্তগঞ্জ, আশপাশের সমস্ত গ্রামেরই একই অবস্থা। উদয়ডাঙ্গার ছিদামকুণ্ডু আজকাল করিয়া যাওয়ার দিন পিছাইয়া গিয়াছে, কিন্তু আর চলে না। বন্যায় তার কুড়েঘর, ঘটিবাটি সব ভাসিয়া যায়। মাদুরখানি পর্যন্ত বরুণ দেবতা গ্রাস করেন। থাকে শুধু সে আর তার তরুণী স্ত্রী কদম। বেনজলের মতো হু হু করিয়া পরিবর্তন আসে। ৫ টাকা মনের চাল দেখিতে দেখিতে ৪০ টাকা পর্যন্ত চড়ে। জাদুকরের ভেলকিবাজির মতন ক্রমে ক্রমে তাহাও অদৃশ্য হয়। ছিদাম মুনিশ খাটিবার চেষ্টা করে, কিন্তু কাজ পায় না। সকলেই চায় কাজ, কিন্তু পয়সা দিবার লোক নাই। এতদিন কোনো রকমে কচু কলমি শাক খাইয়া কাটাইয়াছে, আজকাল তাহাও দুর্লভ। দুপুরে এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে। আকাশ মেঘাচ্ছন্ন, যেন সীসার পাতে মোড়া। ঠান্ডা কনকনে বাতাস বহিয়া যায়। কদম ঘরের দাওয়ায় বসিয়া স্বামীর প্রতীক্ষা করিতেছিল। ভোরে সেই যে সে বাহির হইয়া গিয়াছে, এখনও ফেরে নাই। ২ দিন পেটে কিছু পড়ে নাই, তার ওপর বয়সও তো হইল। দুর্বল শরীর লইয়া মানুষটা গেল কোথায়? সন্ধ্যার কিছু আগে ছিদাম হাঁপাইতে হাঁপাইতে ফিরিল। আঁচল হইতে সেরখানেক চাল কদমের সামনে ফেলিয়া দাওয়াই শুইয়া পড়িল। একটু সামলাইয়া লইয়া কহিল, রুনশির পিভু দত্তের বাড়িতে মুনিশ খেতে পেলাম। কদম জিজ্ঞাসা করিল, ওরা খেতে দেয়নি? আবার খেতেও? ওরা বললে টাকা টাকা সের চাল, এতে আবার খেতে দেওয়া যায়? মজুরি ১ সের চাল দিলুম, এই ঢের। কদম হাঁড়ি চড়াইয়া দিয়াছে। ছিদাম একদৃষ্টে হাঁড়ির দিকে চাহিয়া আছে। সে বলে, ৩-৩টে গাঁ ঘুরলাম, আর কারো মুনিশের দরকার নাই। এরপর খাবো কি বলতো? কদম বলিল, হরি ঠাকুর জুটিয়ে দেবেন। এই সময় ছিদামের পেটে একটা বেদনা হইল। উপবাস শুরু হওয়ার পর আরও ২ দিন উঠিয়াছে, কিন্তু এতটা অসহ্য নয়। কদম পেটে হাত বুলায়, গরম জলে আঁচল ডুবাইয়া সেক দেয়। এই তীব্র বেদনার মধ্যেও ছিদাম দুঃখ করে। এত মেহনত করে আনলাম, শেষটায় খেতেও পাব না। কদম আশ্বাস দেয়, না, পারবে ক্ষণ। ছিদাম বলে, আগের জন্মে তুই ছিলি সতী সাবিত্রী। বেদনা কমিলে বেশি রাত্রে স্বামী স্ত্রীতে মিলিয়া নুন ভাত খায়। ছিদাম বলে, রুনশির রফিক মিয়া কলকাতা থেকে ফিরেছে। সে বললে, কোথায় বাবুরা হাতা ভর্তি খিচুড়ি দিচ্ছে। খাসা শহর কলকাতা, কি বলিস? রফিক নিজের চোখে দেখে এসেছে নন্দনাগরীর ছেলে শিবু গরম গরম খিচুড়ি খাচ্ছে, সঙ্গে ভাজি। এই সংবাদে উপবাসক্লিষ্ট স্ত্রীর মুখের কোনো পরিবর্তন হইল কি না, ছিদাম তাহা বুঝিতে পারিল না। সে বলিয়াই চলিল, চ, আমরাও যাই। তো সমত্ব বয়স বলে এতদিন যাইনি, কিন্তু আর তো। ২ দিন পরের কথা। স্বামী স্ত্রীতে তল্পিতল্পা বাঁধিয়া রওনা হইল।
ছিদামের কাঁধের ওপর ছোট একটা বোঁচকা, তার মধ্যে কাঁথা, মাদুর, কেরোসিনের ডিবা, ছেঁড়া দুখানা কাপড় ও একটা ভাঙা গামলা। ছিদামের সমস্ত তৈজসপত্র। বিদায়ের মুহূর্তে কদম একদৃষ্টে খানিকক্ষণ ঘরের দিকে চাহিয়া রইল। তার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। ঘরের উদ্দেশ্যে মনে প্রাণে প্রণাম করিয়া কহিল, শ্বশুরের বাস্তু আমার, আমার সোনার মাটি, দেখো মা, তোমার কোলে যেন আবার ফিরতে পারি। ছিদাম কহিল, চ, আর মায়া করে কাজ নেই। পথে নরু ও মহেশের সঙ্গে দেখা। গোদা নরু এবং বুড়া মহেশও কলিকাতা চলিয়াছে। নরুর গোদটা পর্বত প্রমাণ, সে পা টানিয়া টানিয়া চলে। মহেশও বয়সের ভারে নুইয়া পড়িয়াছে। সে বলিল, তুমিও চললে ছিদাম, তোমার না জমিজিরের ছিল? একটু উল্লাসের সঙ্গে নরু বলিল, যুদ্ধর বাজারে মুড়ি মিশ্রি সমান হয়ে গেছে মহেশ খুড়ো। তারা শুনিয়াছিল রেল কোম্পানি গরিবদের বিনা ভাড়ায় কলিকাতায় যাইতে দেয়, লাট সাহেবের হুকুম। কিন্তু শিমুলগাঁ স্টেশনে আসিয়া দেখিল ব্যাপার সম্পূর্ণ বিপরীত। তাদেরই মতন দলে দলে দুঃখী তল্পিতল্পা বাঁধিয়া স্টেশনের চারধারে ফাঁকা মাঠে ও গাছতলায় আশ্রয় লইয়াছে। প্ল্যাটফর্মের কাছে যাইবারও উপায় নেই, গেলেই পুলিশে তাড়া করে। নরু যাইয়া স্টেশন মাস্টারকে বলিল, আমাদের বাপের দিব্যি, গাড়িতে উঠব না, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের ভিক্ষে করতে দাও হুজুর। স্টেশন মাস্টার তাকে ধমক দিলেন। সেও অভিশাপ দিল, শিগগিরই যেন আমাদের মতন হয়, তোমারও ছেলে বউ না খেয়ে মরে। মহেশ কহিল, ছি, মানুষকে শাপান্ত করতে নেই। বেশিরভাগ পথ পায়ে হাঁটিয়া, দুইটা খেয়া পার হইয়া, কিছুটা বা রেলে চড়িয়া স্বামী স্ত্রীতে কলিকাতা পৌঁছিল। তারা জানিত যে কলিকাতায় আর আগের মতন আলোর জুলুস নেই, কিন্তু অন্ধকারটা যে এত গাঢ় তাহা ভাবিতে পারে নাই। পদে পদে হোঁচট খাইতে হয়। পাশ দিয়া দৈত্যের মতন হুশ করিয়া কি যেন চলিয়া যায়। বুক কাঁপিয়া ওঠে। ছিদাম বলে, এর নাম কলকাতা, আরে আমার মরণ রে। জিজ্ঞাসা করিলে বাবুরা তো জবাবই দেয় না, কাছে গেলে পাশ কাটাইয়া যায়। কিছু না চাহিলেও বলে, হবে না হবে না, যাও লঙ্গরখানায়। গরিবরা তবু দাঁড়াইয়া দুটা কথা শোনে, কথা জবাব দেয়। তাদেরই মতন একজন দুস্থকে খিচুড়ির কথা জিজ্ঞাসা করিলে সে বলিল, রাত্রিতে ওই খিচুড়ি দেয় না, দেবে আবার কাল দুপুরে। ছিদাম হতাশভাবে বলিল, কাল? লোকটি বলিল, খাওনি কদিন? ছিদাম কহিল, খেয়েছি যে কবে তার মনে নেই, এত খিদে। এ তোমার স্ত্রী? কেন নিয়ে এলে একে? দেশে তো উপোস করে মরতাম। এখানেও তাই। আচ্ছা চলো দেখি আমার সঙ্গে, ওরা লোক ভালো, থাকলে না করে না। একটা দরজায় আসিয়া ছিদাম বলিল, ভিক্ষে দাও মা। লোকটি বলিল, ওরকম নয়, দুজনে সুর করে বলো, একটু ফ্যান দাও না, একটু ফ্যান। ফ্যান? হ্যাঁ, তাই পাও কিনা দেখো। ছিদাম ও কদম উভয়ে সুর করিয়া বলিল, ফ্যান দাও মা, একটু ফ্যান। পল্লীগ্রামের গৃহস্থ দম্পতির শুরু হইল এক নূতন জীবন। সেদিন তারা নুন চাহিতে ভুল করিল। লোকটি নুন ধার দিয়া বলিল, হবে, ধীরে ধীরে সবই শিখে ফেলবে। হইল সবই। প্যাচপেচে কাদার মধ্যে ফুটপাতে বসে, কোনোদিন আবার রাস্তায় হাঁটু সমান জল ওঠে। অনেককে কোলে শিশু লইয়া জলে দাঁড়াইয়া থাকিতে হয়। গভীর রাত্রি, মাথার ওপর ঝমঝম করে বৃষ্টি, বিরামহীন বিশ্রামহীন বাড়িধারা। হঠাৎ একটি যুবতী চিৎকার করিয়া উঠিল, চোর চোর! চোর নাকি ২০-২২ বছরের এই মেয়েটির বুকে হাত দিয়েছিল। সে চিৎকার করা মাত্রই মানুষটা পালাইয়া গেল। মেয়েটি বলিল, ওই ওই যাচ্ছে। পায়ে শব্দ শোনা গেল। দেখা গেল একটা অস্পষ্ট মূর্তি ছুটিয়া যাইতেছে। উপবাসী ভিখারির দল সাহস করিয়া তার পিছু ছুটিল না। ছিদাম বলিল, কদম, আর একটু কাছে সরে আয়। সেই হইতে কদমের হাতের সঙ্গে নিজের হাত বাঁধিয়া সে শোয়। সকলে ঠাট্টা করে। প্রথম দিনের পরিচিত সেই লোকটি কিন্তু বলে, ঠিকই করেছ, একে তো এই বাজার, তার উপর কলকাতার মতো শহর, মেয়ে ছেলে নিয়ে পাড়াগাঁই কি বিপদ কম? শুনিলে মনে হয় তার কোথায় যেন একটা বেদনা আছে। গরিবের জীবনটাই লাঞ্ছনা। খিচুড়ির কথা শুনিয়া তারা কলিকাতায় আসিল, কিন্তু সেই খিচুড়িই সহ্য হইল না। ছিদামের নয়, কদমের নয়, সহ্য হয় না প্রায় অর্ধেক লোকের। উকিল নিমাই পালিতের বাড়ির সামনে দুস্থের দল সারি বাঁধিয়া বসিয়া আছে।
আছে ছিদাম, কদম এবং তাদের নবপরিচিত লাটু। রোজকার মতন ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি। দুই লোক হইলে ভলান্টিয়াররা দড়ি দিয়া রাস্তা বন্ধ করিয়া দিল। দড়ির বাহিরের ভিক্ষুকরা ভেতরের দিকে করুণ দৃষ্টিতে চাহিয়া রইল। ছিদামেরও অনেকদিন এইরূপ হইয়াছে। একটি বুড়ি ভেতরেই বসিয়াছিল, একেবারে দড়ির কাজ ঘেঁষিয়া। বাহিরের একজন দুস্থ বাবুদের দেখাইয়া দিল, বুড়ির কোচরে কি আছে দেখো। কোচর ঝাড়িয়া পাওয়া গেল খান কয়েক লুচি। কোথা হইতে যেন সংগ্রহ করিয়াছে, রাত্রে খাইবে। বাবুর দল বুড়ির চরম লাঞ্ছনা করিল। কেহ বলে, ঠকাতে এসেছিস, মরতে চললি তবু নোলা গেল না। কেহ বা ধমক দেয়, ছাদা বেঁধে আবার খেতে বসেছিস, ওঠ ওঠ। বুড়ি যত বলে, রাত্রিরে খাবো বলে নিয়েছিলাম। বাবুর দল ততই খেপিয়া যায়। বুড়ির লুচি কয়খানা আর একজনকে বিলাইয়া দিয়া দাতা সাজে, তাকে তুলিয়া দেয়। যে লোকটি ধরাইয়া দিয়াছিল সে বলিল, ওর জায়গায় আমায় বসিয়ে দাও বাবু। বুড়ি কাঁদিতে কাঁদিতে চলিয়া যায়। এই সময় লঙ্গরখানার প্রেসিডেন্ট মিস্টার পালিত তার কুকুর জনকে লইয়া ছড়ি ঘুরাইতে ঘুরাইতে ভিক্ষুকদের একবার দেখিয়া গেলেন। ফটোগ্রাফার ক্যামেরা লইয়া পাশেই অপেক্ষা করিতেছিল। পাতে খিচুড়ি পড়িলেই সে ফটো তুলিবে কাল সকালের একখানা দৈনিকের জন্য। ছিদাম শুনিয়াছিল কালীঘাটের কাছে গঙ্গার ওপারে কোন এক লঙ্গরখানায় নাকি খিচুড়ির সঙ্গে বাজরা মেশায় না। প্রায় ৩ ক্রোশ ভাঙিয়া তারা উত্তর কলিকাতা হইতে এখানে আসিয়া উপস্থিত হইল। পথের উপর সারি সারি নরক কঙ্কাল দাঁড়াইয়া, কারো হাতে মগ, কারো বা মাটির ভাঁড়, কোমরে একটু করিয়া নেতা জড়ানো। চোখে মুখে বুদ্ধি কিংবা লজ্জা, মনুষ্যত্বের কোনো চিহ্নই নাই। সমাজ এদের মানুষ বলিয়া স্বীকার করে না। নিজেরাও ভুলিয়া গিয়াছে যে একদিন তারা মানুষ ছিল। ভলেন্টিয়াররা প্রত্যেকের হাতে একখানা করিয়া শালপাতা দিতেছে। এই সময় একটা চিৎকার শোনা গেল। একটা পুরুষ ১৪-১৫ বছরের একটি মেয়ের মাথায় ভাঙ্গা শানকি দিয়া আঘাত করিল। ফিনকি দিয়া রক্ত বাহির হইল। সঙ্গে সঙ্গে একটা প্রৌঢ়া লোকটার হাত কামড়াইয়া ধরিল। তারপর আর কিছু দেখা গেল না, শুধু শব্দ, মার শালাকে মার। ঝগড়া নাকি এক টুকরা শালপাতার জন্য। পা টানিতে টানিতে যথাসম্ভব জোরে পুরুষটি ছিদামের দিকেই আসিতেছিল। তাকে ঘিরিয়া একদল মারমুখ লোক, কেহ ঘুষি মারে, কেহ হাতের বাসনকোসন তার মাথায় ঠোকে। লোকটা কাছে আসিলে ছিদাম দেখিল তাদেরই গ্রামের নরু। প্রহারের চিহ্ন সর্বাঙ্গে, অনেক জায়গা ফুলিয়া উঠিয়াছে, গোদ দিয়া রক্ত পড়িতেছে। নরু ও তার অনুসরণকারীদের মধ্যে ছিদাম আসিয়া না পড়িলে তার জীবন সংশয় হইত। ছিদাম তাকে বাঁচাইল বটে, কিন্তু মাঝে পড়িয়া সে বেশ মার খাইল। নরু সেই সুযোগে পলাইয়া গেল। অনাহার অজীর্ণে শরীর পূর্বেই শীর্ণ হইয়া গিয়াছিল। এই প্রহারের ফলে ছিদাম শয্যাশায়ী হইল। কদম আপ্রাণ সেবা করে, দরজায় দরজায় ভিক্ষা করিয়া একটু বার্লির জল সংগ্রহ করিয়া আনে। যে যা বলে টোটকা খাওয়ায়, নিজে সময় মতো লঙ্গরখানায় যাইতে পারে না। লোকে সেই সেবা দেখিয়া বিস্মিত হয়। ছিদামও গর্ব করে, ও আমার সতী বউ। কদমকে সাহায্য করে লাটু। ডাক্তারখানার কম্পাউন্ডারকে বলিয়া মধ্যে মধ্যে ঔষধ আনিয়া দেয়। অসংখ্য লঙ্গরখানা, ধনী মারোয়ারি ও বাঙালি মধ্যবিত্তদের প্রচুর দান। এসব সত্ত্বেও বাঙালির দুর্ভাগ্যকে ঠেকাইয়া রাখা গেল না। হাসপাতালগুলিতে দুস্থদের ভর্তি ও মৃত্যুর সংখ্যা ভয়াবহ। ভাগ্যবানেরা তবু হাসপাতালে মরে, অনেকের সে মৃত্যুও জোটে না। ছিদামের পাশে একজন মরিল, তারপর আর একজন। এক একটা মৃত্যু দেখে আর মন কাঁপিয়া ওঠে, মুখ সাদা হইয়া যায়। একটি শিশু মরণাপন্ন অবস্থায় কয়দিন তারই বারান্দার তলায় পড়িয়া আছে। মুখের উপর মাছি ভনভন করে, মুখ দিয়া গ্যাঁজলা ওঠে। কাছে কেহ না থাকিলে পথচারী কুকুর আসিয়া শুঁকিয়া যায়। শিশুটির মা মাছি তাড়ায়। সে উঠিয়া গেলে কদম কাছে বসে। তার মনে হয় এখন স্তন্য দিতে পারিলে ছেলেটি হয়তো বাঁচিত, কিন্তু তার মায়ের স্তন শুষ্ক। কদমের নিজের বুকে দুধ নাই, জীবনে সে সম্ভাবনাও হয় নাই। শিশুটির এই দুর্দশায় তার মাতৃত্ববোধ জাগে, বুক টন টন করিয়া ওঠে। ছিদাম কিন্তু আছে বেশ, খায় আর গল্প করে। ফরাস নামের তার এক বন্ধু জুটি আছে। আহারের চেয়ে লোকটির বিড়ির উপরে টান বেশি। ভিক্ষা চায় বিড়ি, বলে, এটা তো কমই দেখছ, আগে পাট না হলে চলত না, কালীমার্কা ধেনো। তার আর এক ছোক তাস খেলায়। পুরাতন একজোড়া তাস জোগাড় করিয়াছে, বিড়ি টানে আর বাজি রাখিয়া তাস খেলে। রাস্তায় খোয়া ঢিল, নিজের কাপড় সবই বাজি রাখে। একদিন বলল,
এই আঙুলটা বাজি রাখলাম, খালাস না করা পর্যন্ত এইটে আর নড়ব না। তবে সে হারে খুবই কম। ছিদামকেও তাসের নেশায় পাইয়াছে, সে বাজি রাখে যথাসর্বস্ব, প্রায় দিনই সব হারায়। ফরাস রাত্রে সেগুলি ফিরাইয়া দেয়, বলে, এসব ফিরিয়ে দিচ্ছি, কিন্তু দেখিস বউকে যেন বাজি রাখিস না, তাহলে ফেরত না ঢুডু, বলিয়া খিলখিল করিয়া হাসিতে থাকে। ছিদামকে নতুন এক ব্যাধিতে পাইয়া বসে আছে। সে খালি তার অতীত জীবনের গল্প করে। তার ঘর ছিল শালের খুঁটি দেওয়া ঘর, বলে, চালকলাইয়ের তো কথাই নাই, জমিতে তিল সরিষা ফুটি কাঁকুর সবই হইত, বাড়িতে হইত শশা টমাটম আর পুরুষ্টু লঙ্কা ও বেগুন। এই সময় লাটু তার জন্য একটি ভালো লঙ্গরখানার ব্যবস্থা করিয়া দিল। এইখানে বাছিয়া বাছিয়া বৃদ্ধ ও অশক্তদের খাওয়ায়। খাওয়ায় ভালো। ম্যানেজার বিমানবাবু নিজে সব খাবার চাখিয়া দেন, বলেন, একটু শ্রদ্ধা না করে দিলে চলবে কেন? নিজেরা যা মুখে তুলতে পারি না তা দেওয়ার মানে মনুষ্যত্বের অপমান। সদাশয় বিমানবাবুর জন্য লোকে এর নাম দেয় বিমানবাবুর লঙ্গরখানা। নতুন এই লঙ্গরখানার কাছেই একটা গাড়ি বারান্দার নিচে থাকার জায়গা জোগাড় হইল। জায়গাটা ভালো, পাশে বিড়ির দোকান। ফরাস দোকানদারের সঙ্গে ভাব করিয়া ফেলিল, কিন্তু জুটিল এক নূতন বিপদ। রাত্রে দুটি গুন্ডা ধরনের লোক আসিয়া বলিল, ওট ওট, এটা আমাদের জায়গা, পাড়াগে ওদের জন্য নয়। ফরাস অনেকক্ষণ তর্ক করিল, শেষটায় বলিল, আমি কিন্তু কলকাতার। পরদিন নবাগত দুজনই তার সঙ্গে তাস খেলায় হারিয়া গেল। ফরাসের পাওনা হইল কয়েক বান্ডিল বিড়ি ও দেশলাই। তার তাগাদায় অস্থির হইয়া তারা পলাইল। ফরাস বলিল, শালাদের যদি আবার পাই তো আদায় করে ছাড়ব। এই মাগ্গি গন্ডার বাজারে বিড়ি ঠকানো, হ্যাঁ? এদিকে অবস্থা দিন দিনে খারাপ হইতে থাকে। কোনো লঙ্গরখানায় চাল নাই, কেহ বা কয়লা পায় না। নিরন্নেরা যাহা পায় তাহাতে প্রাণ ধারণ করা অসম্ভব। এক মুঠা অন্নের জন্য, পুরনো একটা নেতার জন্য নারীরা আত্মবিক্রয় করে। সেদিন সকলের সামনে দুখানা বেগুনি ও পাঁপড় ভাজা পাইয়া একটি কিশোরী একটি লোকের সঙ্গে চলিয়া গেল। মা বাধা দিতে গেলে বলিল, বয়স থাকলে তুইও যেতিস। গভীর রাত্রে আরেকটি তরুণী চিৎকার করিয়া উঠিল। ছিদাম জিজ্ঞাসা করিল, ছেলে হচ্ছে বুঝি? কদম কোনো উত্তর করিল না। বেশি রাত্রে মেয়েটি যমজ সন্তান প্রসব করিলে লোকেরা নানা রকম টিপ্পণী আরম্ভ করিল। মেয়েদের কণ্ঠই বেশি মুখর। প্রসূতিকে সাহায্য করিল শুধু কদম। তাকে ধরিয়া বসাইল, পেটে হাত বুলাইল, বারদুই জল খাইতে দিল। হোস হইতে জল আনিয়া ফুটপাত ধুইল। সে লক্ষ্য করিল যে পুরুষগুলির ক্ষুধার্ত দৃষ্টি প্রসূতির নগ্ন দেহকে যেন গ্রাস করিতে চায়। এমনি সে লাজুক প্রকৃতির, কিন্তু রাগের মাথায় আজ বলিয়া ফেলে, মিনসেদের চোখেও কি চামড়া নেই? মস্ত বড় শহর কলিকাতা। বিভিন্ন প্রদেশের লাটবেলাটেরা আসেন ইউরোপ আমেরিকার সাংবাদিক ও রাজনীতিকগণ। পাছে এই দৃশ্য তাদের চোখে পড়ে এই ভয়, আর ভয় শহরের স্বাস্থ্যহানির। সুতরাং দুস্থদের জন্য কলিকাতার আশেপাশে কতগুলি ক্যাম্প উঠিল। পুলিশ তাদের সেখানে লইয়া যাইতে আরম্ভ করিল। সঙ্গে সঙ্গে নানা রকম গুজব শুরু হইয়া গেল। মেয়েদের নিচ্ছে সৈন্যদের লালসা মেটাবার জন্য, আর পুরুষদের পাঠাবে লড়াইয়ে কুলি করে। শহরময় ভিখারিদের সে কি ত্রাস! কলিকাতার পুরাতন অভিজাত ভিখারিরাও প্রমাদ গুনিল। দলে দলে হাঁটা শুরু করে, কেহ বা করে আত্মগোপনের চেষ্টা। কিন্তু যেমন নাই লুকাইবার উপায়, তেমনি নাই কলিকাতা ত্যাগ করিবার কোনো পথ। পথে পথে পুলে পুলে প্রতিটি স্টেশনে, রেলের লাইনে কড়া পাহারা। ভিখারি দেখিলেই পুলিশে টানিয়া গাড়িতে তোলে। শুরু হয় ধস্তাধস্তি। মেয়েরা পর্যন্ত হাত পা ছুড়িতে থাকে, কান্না জুড়িয়া দেয়। পুলিশ যত প্রবোধ দেয়, খাওয়া পাবে, থাকার জায়গা পাবে, ভয় কি? ভিখারির দলের আর্তনাদ ততই গগনভেদী হয়। ছিদামরা অনেকদিন পর্যন্ত কর্তৃপক্ষকে ফাঁকি দিল। তারা যে বাড়ির বারান্দার নিচে ছিল, তার মালিক বাড়ির উত্তর দিকে ছোট্ট একটি দরজা সবসময় খোলা রাখিবার হুকুম দিলেন। দরজাটা ভেজানো থাকে, অসুবিধা দেখিলেই দুর্গতেরা আসিয়া আশ্রয় লয়। ছিদামের লঙ্গরখানা আছে, অন্যের জন্য তাকে ঘোরাঘুরি করিতে হয় না। অনেক চেষ্টা করিয়াও কদম বিমানবাবুর লঙ্গরখানার টিকিট পায় নাই। তাকে খাবারের জন্যে ঘুরিয়া বেড়াইতে হয়। ছিদামের সেদিকে ভ্রুক্ষেপ নাই। সে ব্যস্ত নিজের গল্প ও তাস খেলা লইয়া। এদিকে নিত্য নতুন খবর আসে। মা ভিক্ষে করিতে গিয়েছিল, পুলিশ ছোট ছেলে মেয়েদের লইয়া গেল। ফিরিয়া আসিয়া মার সে কি কান্না! পুলিশ আসিয়া তাকেও ধরিল। মা বলিল, আমার ছেলে দাও, কি করেছ তাদের? গ্রেফতারকারীরা বলিল, ছেলে পাবি, চল চল।
কিন্তু ছেলে সে পায় না, তাকেও ক্যাম্পে যাইতে হয়। কদম আসিয়া একদিন খবর দিল, নরু ঠাকুরপো পুলিশের সঙ্গে কি ধস্তাধস্তিই না করলে, পুলিশকে এমন গাল দিলে যে শুনে বমি আসে। ছিদাম বলিল, তাকেও নিয়ে গেল বুঝি? বাড়িওয়ালার নাতনিকে লইয়া ঝি কাছেই এক পার্কে গিয়াছিল। ঝি সমেত মেয়েটিকে ক্যাম্পে চালান দিবার জন্য গাড়িতে তোলায় ঝি চিৎকার শুরু করিয়া দেয়। পাড়ার লোক জড়ো হয়। তাদের একজন মেয়েটিকে চিনিতেন। তিনি পুলিশের লোককে বলিলেন, এ কি করছেন মশাই? ও যে একজন অ্যাটর্নির মেয়ে, হোটেল ডি বোর্দোর মালিক মোহিনীবাবুর নাতনি। নাতনি রক্ষা পাইল বটে, কিন্তু মোহিনীবাবু হুকুম দিলেন তার বারান্দার নিচে ভিখারিদের আর স্থান হইবে না। ছিদামরা প্রমাদ গুনিল। তার দুদিন পরে লঙ্গরখানায় খাইতে গিয়া কদম আর ফিরিল না। সকলে বলিল, হবে আর কি, ক্যাম্পে চালান দিয়াছে। ফরাস দুদিন খুব খোঁজ করিল। ছিদাম বলিল, খুঁজে পাবি না, আমি এই দেশলাইয়ের বাক্স বাজি রাখতে পারি। ফরাস বলিল, গোটা 2 কাঠি আছে বুঝি, দে বিড়ি ধরিয়ে নি। তুইও একটা ধরা, খানিকটা দুঃখ কমবে। দেহ মন উভয়ই শ্রান্ত, পা আর চলে না, শরীর চায় বিশ্রাম, চোখ বুজিয়া আসে। কুমুদগাছির হাটে আসিয়া কদম একটা গাছতলায় বসিয়া পড়িল। আরও 1.5 ক্রোশ রাস্তা হাঁটিতে হইবে। রাস্তাটা পরিচিত, অনেক বাড়ি এখান দিয়া সে যাতায়াত করিয়াছে। কিন্তু আজ মনে হয় এই পথ যেন সীমাহীন, তার দুঃখময় জীবনেরই মতন দীর্ঘ। জীবনের এক প্রান্তে সে দাঁড়াইয়া, অপর প্রান্তে উদয়ডাঙ্গা। হাঁটুরেরা তার দিকে চাহিয়া মুখ ফিরাইয়া নেয়। দুর্গতদের এই ছবি দেখিতে দেখিতে তাদের বিরক্তি ধরিয়াছে। আবার কদমেরও এই উপেক্ষা গা সওয়া হইয়া গিয়াছিল। ক্ষুধার্ত খুবই, কিন্তু সে ভিক্ষা চায় না। ক্যাম্প হইতে বাহির হওয়ার সময় স্বামীর নামে শপথ করে বলে যে পথে আর কারো কাছে হাত পাতিবে না। সম্বল মাত্র 4টি পয়সা। সে ওই পয়সা দিয়া একটু নারিকেল তেল কিনিল। তেলে জলে মাথাটা জুড়াইয়া গেল। শরীর ঠান্ডা হইল। সন্ধ্যার আগেই উদয়ডাঙ্গা পৌঁছানো দরকার। তাই আবার চলিতে আরম্ভ করে। চলে ধীরে ধীরে, পথ যত কমে উৎসাহ তত কমিয়া আসে, গতি মন্দ হয়। দেশে ফিরিতেছে বটে, কিন্তু কিসের ভরসায়? ঘরখানি নিশ্চয়ই খাড়া নাই, মাটির পোতাটুকুও সম্ভবত জলে ধুইয়া গিয়াছে। ছিদামের কোনো খবরই সে জানে না। সে কলিকাতায় আছে না কোনো ক্যাম্পে। একজন পথিক ডাকিয়া বলিল, কোথায় যাবে বাছা? উদয়ডাঙ্গা। একটু জোরে যাও, সন্ধ্যের আগেই সোনাজলি পেরিয়ে যেও, সেখানে মড়ক লেগেছে। মড়কে কদমের আর ভয় নাই। মড়ক ঠেলিয়াই তো সে আসিল। মরণ মহোৎসবের শোভাযাত্রায় সেও তো একটা অঙ্গ বিশেষ। শুধু সে নয়, সে তার স্বামী, ফরাস, মহেশ, কলিকাতার রাজপথের ধারে কুকুরে শোকা সেই শিশুটি, তারা সবাই। কিন্তু সোনাজলিতে ঢুকিয়া তার গা ছমছম করিতে লাগিল। ঘরবাড়িগুলি জনশূন্য, চালার খড় নাই, দেয়ালের মাটি খসিয়া পড়িয়াছে। মানুষ 2-1 যা দেখা যায়, তারা উপবাস ক্লিষ্ট, রোগ জীর্ণ। কোথাও কুকুর হাড় চিবোয়, শিয়াল পথের ওপর মরার খুলি টানিয়া আনে। কদমের পায়ের শব্দ শুনিয়া ঝোপের মধ্য হইতে কাঁপিতে কাঁপিতে একটা নরকঙ্কাল বাহির হইয়া আসে। কোমরে ছেঁড়া চট জড়ানো, স্ত্রীলোক কি পুরুষ বোঝা যায় না। সে কদমকে বলে, খেতে দে। কদম করুণ নয়নে তার দিকে চাহিয়া থাকে। হা 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 অট্টহাস্য করিয়া কঙ্কালটা আবার চলিয়া যায়। কদমের মাথার ওপর শৌখিনের দল চিঁ চিঁ শব্দ করিয়া ওঠে। সোনাজলির প্রান্তে মাঠের ধারে একটা চিতা ধিকি ধিকি জ্বলিতেছে। সে এবার ছুটিতে আরম্ভ করিল। রুদ্ধশ্বাসে খানিকটা ছুটিয়া গিয়া একবার পেছনে তাকাইল। মনে হইল চিতার ধোঁয়া ক্ষীণ রেখায় তার দিকে ছুটিয়া আসিতেছে, এখনই তাকে জড়াইয়া ধরিবে। হাঁপাইতে হাঁপাইতে যখন উদয়ডাঙ্গায় পৌঁছিল, তখন ঘোর অন্ধকার। গ্রামের প্রবেশপথে বটগাছের নিচে ছোট্ট একখানি দোকান ছিল। সে দোকানের কোনো চিহ্নই নাই, শুধু 2টি পোড়া খুঁটি দাঁড়াইয়া আছে। দোকানদার হীরালাল পুলিশের স্বদেশীওয়ালাদের খবর দিত বলিয়া কেহই তাহাকে পছন্দ করিত না, কদমও নয়। কিন্তু দোকানের এই ভগ্নাবশেষ দেখিয়া তার মনটা খারাপ হইয়া গেল। শত হইলেও গ্রামের মানুষ। প্রথমেই নগেন শ্রীমানের বাড়ি, তার উঠানে দূর্বা গজাইয়াছে। দাশুবাবুর বাড়িতে সন্ধ্যার দ্বীপ জ্বলে নাই। অক্ষয় দাসের ঘরের ভেতর হইতে শোনা যায় একটা গোঙানির শব্দ। একটু পরে গোপাল বিশ্বাসের বাড়ি, সেখানে আলো জ্বলিতেছে। পথটা গোপালের উঠানের ওপর দিয়া। কদমের মনে একটু ভরসা হইল। সে নিকটে আসিয়া ডাকিল,
সুকুদি? ভেতর হইতে উত্তর আসিল, কে? আমি কদম। গোপালের ভগ্নী সুকুমারী আলো লইয়া নিকটে আসিয়া বলিল, অ্যাঁ, তুমি? চিনতে পারোনি আমায়? পারব না কেন? তা এতদিন ছিলে কোথায়? ভিখারিদের আস্তানা গড়েছিল, ক্যাপ না কি বলে, সেইখানে নিয়ে গেল। ছিদামখুড়ো জানত না বুঝি? না, ওপাশেই লঙ্গরখানায় খেত কি না, আমায় ঘুরে ঘুরে খেতে হতো। একদিন খেয়ে ফিরছি, এই সময় রাস্তা থেকে নিয়ে গেল। তোমরা আছো কেমন? আর আছি। হ্যাঁ, ভারী রোগা হয়ে গেছ। জ্বরে ভুগছি আজ 2 মাস, ওষুধ নেই, পথ্যি নেই। তোমার দাদা? তাকে আবার পুলিশে ধরেছে। হ্যাঁ, গোপালকে প্রায়ই পুলিশে ধরে, কিন্তু ইদানিং জেল আর তার সহ্য হয় না, গেলেই অসুখ করে। কদম তাহা জানিত, তাই নিজে অগোচরে তার মুখ দিয়া বাহির হইল, এই অর্ধশিক্ষিত গোপাল আর সুকুমারীর কাছে দেশের লোকের ঋণের অন্ত নাই। কারো অসুখ বিসুখ করিলে গোপাল আর সুকুমারী, আপদে বিপদেও তাহারা। গোপালের কথায় অনেকে অনেকবার জেলে গিয়াছে, খাজনা বন্ধ করিয়াছে, আইন অমান্য করিয়াছে, তাদের ঘটি বাটি ক্রোক হইয়া গিয়াছে। গোপাল শুধু স্বদেশের কথা এবং গান্ধীবাদের মর্মবাণী তাদের শোনায় নাই, তাদের লেখাপড়া শিখাইয়াছে, মামলা সালিশি করিয়াছে, অভাবে সময় দিয়াছে অন্য। কদম বলিল, আবার অসুখ না করে? সুকুমারী বলিল, তোমাদের 5 জনের আশীর্বাদ। গ্রামের অনেক খবরই সুকুমারীর কাছে পাওয়া গেল। এ পাড়ায় শুধু আছে তারা 2 জন, সেই আর অন্ধপ্রসন্ন। দেশে একদল মরিয়াছে না খাইয়া, আর একদল অসুখে। বাহিরে যারা গিয়াছিল তাদের মধ্যে অনেকে মরিয়াছে, অনেকের খবর নাই। ফিরিয়াছে মাত্র 2 জন, ছিদামখুড়ো আর ছবি মিয়া। কদম জিজ্ঞাসা করিল, তোমার খুড়ো ফিরেছে? হ্যাঁ, ছিদেমখুড়ো ছুটিতে ফিরেছে। কলকাতায় চাকরি হয়েছে কি না? চাকরি হয়েছে? হ্যাঁ, আবার যেতে হবে। গ্রামের যত দুঃখ দৈন্য রোগ ও মৃত্যুর সংবাদ মুহূর্তে কদমের নিকট মিথ্যা হইয়া গেল। স্বামীর চাকরি হইয়াছে, কলিকাতার চাকরি, সে আবার যাইবে। কদমও সঙ্গে থাকিবে। যে কলিকাতার পথে পথে ভিখারিণী সাজিয়া বেড়াইয়াছে, সেইখানে চাকুরের বউ হইয়া বাস করিবে। তার দরজায় লোক আসিয়া বলিবে, ফ্যান দাও মা, একটু ফ্যান। সে কাহাকেও বিমুখ করিবে না, ফ্যান দিবে, হাড়ি শুদ্ধ ঢালিয়া দিবে, 2টো ভাতও দিবে তার সঙ্গে। কদম বলিল, এবার আসি। নন্দনাগরীর বাড়ি না যেন শ্মশান, সব অন্ধকার, নাই কিছুই, কিন্তু আছে বাঘা কুকুরটা। বাড়ির মায়া ছাড়িতে পারে নাই। পদশব্দ শুনিয়া সে ঘেউ ঘেউ করিয়া ছুটিয়া আসিল। ভীত কণ্ঠে কদম কহিল, আমি এই গায়েরই কদম রে বাঘা, চিনলি না আমায়? কতবার যে গোবর নিয়ে গেছি। ইয়াকুব বিলে মাছ ধরিয়া ফিরিতেছিল, একটু পরে তার সঙ্গে দেখা। সে বলিল, কে বটিস রে? আমি কুণ্ডুবাড়ির কদম। ছিদেম কুণ্ডুর বাড়ির? হ্যাঁ। কি হয় ছিদেম? কদমকে নিরুত্তর দেখিয়া বলিল, বুঝেছি, ছিদেমের বিবি। তা আপনারা তো বড়লোক হয়েছ। কথায় বলে পুরুষের কাছা খুলতে তবু দেরি হয়, কিন্তু নসিব যখন দোয়া করে তখন ছপ্পর ফুঁড়ে দেয়। কদমের বিস্ময়ে আরো ঘনীভূত হইয়া ওঠে। ইয়াকুব বলে, হবেই তো, 7-5 নেই ছিদেম, মানুষটা ভালো, তাই পীরের দোয়া হলো। আনন্দে কদমের বুক ধুকধুক করিতে থাকে। কলিকাতার সেই ভিখারি জীবনের কথা। রাত্রে ফরাস আসিয়া বলিল, এক শালাবাবুর পকেট মেরে নিয়ে এলাম। বাবুটা উজবুক, টেরই পেলে না। বলিয়া সে ছিদামের চোখের সামনে একটা মানিব্যাগ তুলিয়া ধরিল। সামনের দোকানের অস্পষ্ট আলোয় সেটা চকচক করিতে লাগিল। পরদিন ভোরে ফরাস দেখিল মানিব্যাগটি নেই। সঙ্গে সঙ্গে ছিদামও উধাও হইয়া গিয়াছে। ফরাস আপনা আপনি বলিয়া উঠিল, শালা ছিদাম দেখছি বাবুটার চাইতেও শেয়ানা। যাক, ও আবার হতে কতক্ষণ। ব্যাগের মধ্যে টাকার পরিমাণ ছিদামের পক্ষে বেশ প্রচুর। সে সোজাসুজি দেশে চলিয়া আসিল। পথে ধীরে ধীরে ভোল বদলাইল। গ্রামে রটাইয়া দিল কলিকাতায় তার চাকরি হইয়াছে, আপিসের বেয়ারাগিরি। কদমের কথা জিজ্ঞাসা করিলে বলিত, মরে গেছে। তাকে একা ক্যাম্পে লইয়া গিয়াছে শুনিলে পাছে গ্রামের লোকে একঘরে করে, এই ভয়ে মৃত্যুর সংবাদ রটাইল। দিল তার এক করুণ মর্মস্পর্শী বিবরণ। কদমের উদ্দেশ্যে কেহ কেউ উহা করিল, বলিল, বউটি ছিল ভালো তোমার। তোমার বরাত মন্দ ছিদেম, চাকরি পেলে আর এই সময় ঘর হলো নৈরাকার। ছিদাম লোকটা সাবধানী,
পাছে কেহ সন্দেহ করে এই ভয়ে বেশ হিসাব করিয়া চলিত। ঘরখানায় কাজ চালাইবার মতন সামান্য বেড়া দিয়া লইল, আর কোনো খরচ করিল না। সেদিন সন্ধ্যার পর সে দাওয়ায় বসিয়া তামাক টানে, আর ভাবে নতুন একটি বউ ঘরে আনিলে কেমন হয়। অন্য সব বিষয়ে দেরি করা চলে, কিন্তু চুলে যেরূপ পাক ধরিতেছে তাহাতে এই সম্বন্ধে আর বিলম্ব করা চলে না। মনে মনে পাত্রীও স্থির করিয়াছিল মন্তর মেয়ে সুরী। সুরীর বয়স 15-16, দেখিতে সুশ্রী। তাদের সমাজে এরূপ মেয়ে দুর্লভ। সুরীর কথা ভাবিলেই তার রক্ত চঞ্চল হইয়া ওঠে। দুর্ভিক্ষের সময় তাকে খিচুড়ি ও ফ্যানের জন্য কলিকাতায় যাইতে হয় নাই। বোধহয় সেটাও সুরীর একটা মস্ত আকর্ষণ। সামনে সূচিভেদ্য অন্ধকার, দেখা যায় না কিছুই, তবে কলিকাতার অন্ধকারের মতন অত কুশ্রী নয়। ছিদাম ডাবা হুঁকার মধ্যে মধ্যে জোরে টান দেয়। মুহূর্তের জন্যে সামনের খানিকটা একটু স্পষ্ট হয়ে ওঠে। সেই আলোয় দেখা যায় এক নারী মূর্তি। কে? আমি কদম। কদম কে? আমায় চিনলে না? ছিদাম কহিল, এক কদম তো মরে ভূত হয়ে গেছে। কদমের পায়ের তলার মাটি কাঁপিয়া উঠিল। বাঁশের খুঁটি ধরিয়া না ফেলিলে সে পড়িয়া যাইত। একটু সামলাইয়া কহিল, এ কি বলছো তুমি? আমি তো মরিনি। তুই বললেই হলো, আমি নিজে পুড়িয়ে এলাম। আমি ফরাসের নামটা ছিদাম পুরাপুরি উচ্চারণ করিতে পারিল না। আর্তকণ্ঠে কদম কহিল, তারা আমায় জোর করে তুলে নিয়ে গেল। কত বললাম আমায় স্বামীর কাছে নিয়ে চলো, তা শুনলে না। ছিদাম স্থানুর মতন বসিয়া রহিল। কদম বলিল, চুপ করে রইলি যে? ছিদাম বলিল, ক্যাম্পে যাওয়া তো মরারই সামিল, বিশেষ করে মেয়ে মানুষের বেলায়। কদম বুঝিল দাবি করা বৃথা, আশা করা নিরর্থক, তবু বলিল, নেবে না তুমি আমায়? নেব কি করে, ভূতের সঙ্গে বাস? পালা পালা এখান থেকে, নইলে কোলকে সেঁকা দিয়ে দিব। কদমের মুখ দিয়ে শুধু বাহির হইল, ওহ। সে আর দাঁড়াইল না, যেমন আসিয়াছিল তেমনি ধীরে ধীরে আবার অন্ধকারের বুকে মিশিয়া গেল। দিন 2 পরে সুকুমারী জিজ্ঞাসা করিল, তোমার বউ এসেছিল না ছিদেম খুড়ো? এ কি বলছো মা, আমার বউ? তাকে তো আমি নিজের হাতে পুড়িয়ে এসেছি। দাউ দাউ করে জ্বলল, সে কি আগুন! সারা আকাশটা। তার কণ্ঠস্বরের অস্বাভাবিক ব্যগ্রতায় আসল সত্যটা সুকুমারীর কাছে আর চাপা রহিল না। সে বলিল, এই সেদিন দেখলাম। প্রেত দেখেছ? প্রেত? গ্রামে উহা লইয়া 2-4 দিন বেশ আলোচনা চলিল। কে আসিয়াছিল, কদম না তার প্রেত? ইয়াকুব রোগে কদমের মৃত্যুর কথা শুনে নাই। ভূতের কথা শুনিয়া বলিল, গোপালের বোনের মতন আমিও দেখেছিলাম বটে, কিন্তু চলন বলন কিছুই তার মনীষীর মতন নয়। লম্বা লম্বা হাত পা, মুখের হাঁ না যেন আগুনের কড়াই। পেরেতেই হবে। গ্রামের লোকের এই মতামত শুনিবার জন্য কদম বাঁচিয়াছিল কিনা কে জানে, তবে মহত্তর যুদ্ধের পটভূমিকায় এমন কত প্রেতেরই না সৃষ্টি হইল। বিশ্ব নরকঙ্কালে ভরিয়া গেল।